অয়ন ভাই, আমি কখনো চাইনি আপনার আর আমার মাঝে এরকম দিন কখনো আসুক। ভাবিওনি কোনোদিন। অথচ এসেছে। হয়তো সৃষ্টিকর্তা চেয়েছিলেন তাই। কিন্তু সত্যি বলতে আমার কিছু করার ছিল না। করতে হলো। শুধু আর শুধু ইউসার ভালোর জন্যে। ওর জন্যে। শুরুতে ক্ষমা চাইবো আপনার থেকে এতদিন সব লুকানোর কারণে। সব জেনে বুঝেও সত্যিটা চেপে রাখতে আমি নিরুপায় ছিলাম। আমি জানি আপনি এখনো জানেন না আমি কি চাই, কিংবা আপনার ধারণাও নেই তুষি অন্য কাউকে ভালোবাসতে পারে। অয়ন ভাই, আমার জীবনের একটা অমোঘ সত্য, একটা প্রিয় সত্য হলো আমি আপনার ভাইকে ভীষণ ভালোবাসি। আমার এই ছোট্ট হৃদয়ের পুরোটা জুড়ে উনিই একমাত্র পুরুষ যাকে ভালোবাসতে বাসতে আমি আমার অনুভূতিদের পুড়িয়ে দিচ্ছি, পুড়ছি নিজেও। নতুন করে সেই পোড়া অনুভূতি আপনার কাছে নিয়ে যাওয়ার সাধ্য আমার নেই। আমি আপনাকে ভালোবাসা তো দূর, আমার জীবনে আর কাউকেই কোনোদিন জড়াতে পারবো না। না পারবো আপনাকে ওই চোখে দেখতে। এর একটা কারণ যেমন আমি নিজে, দ্বিতীয় কারণ ইউষা, আমার বোন। আপনি জানেন ওই মেয়েটা আপনাকে ঠিক কতটা ভালোবাসে? একদিন নয়, ২ দিন নয়, সেই ভালোবাসার সময়সীমা বহু বছরের অয়ন ভাই। অথচ ও যখনই জেনেছে আপনি আমাকে পছন্দ করেন, বিনা দ্বিধায় আপনার পাশ থেকে সরে দাঁড়ালো। আমাকে রাজি করালো এই বিয়েতে, যাতে আপনি সুখী হন আর আপনাকে পেয়ে আমি। কিন্তু তুষি স্বার্থপর নয়, সে কারো সুখ কেড়ে নিতে শেখেনি। আমি সেদিন নামে মাত্র রাজি হয়েছিলাম যাতে ইউষার জীবনে আপনাকে পৌঁছে দিতে পারি। ইউষার নিষেধ ছিল আপনাকে কিছু না জানানোর। তাছাড়া হয়তো আমি আপনাকে সব বলে দিলেও আপনি ইউষাকে বিয়ে করতে রাজি হতেন না, বা আপনি চাইতেন না ইউষাকে নিজের জীবনে জড়াতে। কিন্তু ইউষা আপনাকে ছাড়া শেষ হয়ে যেত। একটু একটু করে ধ্বংস হতো মেয়েটা। বোন হয়ে আমি তা কি করে সইতাম বলুন? তাই ওর ভালোর জন্য আপনার প্রতি আমাকে অন্যায় করতে হয়েছে। এটুকু নিষ্ঠুর আমাকে হতেই হলো অয়ন ভাই। আমি জানি ইউষার ভালোবাসায় আপনি ঠিক একদিন সব ভুলে যাবেন। ভুলে যাবেন কয়দিনের ভালো লাগা তুষিকেও। আর সেজন্যই আমাকে এই নাটকটুকু করতে হলো। আমি ক্ষমা চাই আপনাকে বিয়ের আশা দেখানোর জন্য। কিন্তু একটা কথা তো সত্যি বলুন, হাবভাবে হোক বা মুখে, তুষি কোনদিন আপনাকে বলেনি তার আপনাকে পছন্দ। বরং আমি আপনাকে যথেষ্ট এড়িয়ে চলেছি। আমার কাছে আমি ততটা পরিষ্কার যতটা আল্লাহর কাছে পরিষ্কার থাকা দরকার। হয়তো আমার সাথে আপনার আজই শেষ দেখা, তাই চিঠিটা আপনাকে দিয়ে গেলাম। ইউষাকে নিয়ে আপনি সুখী হন, দোয়া রইল। তুষি দাড়ি টানলো লেখায়। ঝরঝরে লেখার এই চিঠিতে হাজারটা বানান ভুল আছে। ও এখনো অত ভালো নির্ভুল লেখা জানে না, কিন্তু মনে হচ্ছে অয়ন পড়লেই বুঝবে ও কি বলতে চেয়েছে। চিঠিটা তুষি দুভাঁজ করলো, বালিশের তলায় রেখে একবার ঘড়িতে চাইলো। তারপর ৩টা বাজে প্রায়। ভোর তো ৫টায় হওয়ার কথা। কেউ সজাগ হওয়ার আগেই প্রথমে চিঠিটা অয়নের ঘরে রেখে আসবে, আর তারপর সারা জীবনের মতো এই সৈয়দ বাড়ি থেকে বিদায় নেবে তুষি। কিন্তু পরিকল্পনা মাফিক কিছু হলো না। অপেক্ষা করতে করতে কখন যে তুষির চোখ লেগে গেল টেরও পায়নি। যখন শরীরটা নড়ল, ভাঙল ঘুম, তখন বাইরে পাখির কিচিরমিচির শব্দ শোনা যাচ্ছে। তুষি ধরফর করে উঠে দাঁড়ালো। মাথায় হাত পড়েছে। এখন আলো ফুটবে ফুটবে ভাব। বড়মা খুব সকালেই ওঠেন। ওকে তাড়াতাড়ি বের হতে হবে। সেই মাঝারি কালো ব্যাগটা তুলে ছুটল তুষি। প্রথমে থামলো এসে অয়নের ঘরের সামনে। অয়ন কখনো দৌড় আটকে ঘুমায় না। ভেজানো থাকে অল্প, তবে সারা ঘর এখনো অন্ধকার। টিপ টিপ করা বুক নিয়ে তুষি খুব আস্তে ঢুকলো ভেতরে। বিছানায় চোখ যেতেই দেখলো অয়ন খাটে নেই। টের পেল ওয়াশরুমের ট্যাপ খোলা, জলের আওয়াজ আসছে। হায় হায়, উনি এত তাড়াতাড়ি উঠে গিয়েছেন? ও চিঠি কোথায় রাখবে বুঝলো না। হন্যে চোখে দেখলো চারিপাশ। এমন কোথাও রাখতে হবে যাতে এখনই ওনার হাতে না পড়ে। বিয়ের পর পাক। ওয়াশরুমের ট্যাপ বন্ধ হলো সে সময়। হয়তো এখনই বেরিয়ে আসবে অয়ন। তুষি তাড়াহুড়ো করে সেলফ থেকে একটা বই নামালো, একদম মাঝে রেখে দিল চিঠিটা। তারপর বেরিয়ে গেল ঝড়ের গতিতে। অয়ন বাইরে এসে দেখলো চাপানো দরজাটা নড়ছে, নড়ছে পর্দাও। ভ্রু কুঁচকে ফেললো সে। কেউ কি এসেছিল নাকি? তুষি চপল পায়ে সিঁড়ি দিয়ে নামতে গিয়েও থামে। মনের রাশ ছাপিয়ে আর কদম চালাতে পারে না। বুকের কোথাও টলমল করে খুব। প্রেমের তরিতে টান পড়তেই ঘাড় ফিরিয়ে চাইল সে। তাকালো সোজা স্বার্থর ঘরের দরজার দিকে। তারপর একটা বড় শ্বাস নিল তুষি। আবার হাঁটতে নেয়, থামে আবার।
যেতে পারে না তুষি, পারে না এগোতে। যাওয়ার আগে একটা বারও কি মানুষটাকে দেখবে না? তুষি নির্লজ্জের মতো শরীর ঘুরিয়ে ওই ঘরের দিকে এগোলো। ভেবেছিল দরজা বন্ধ থাকবে। অয়ন যেমন খোলা রাখে, স্বার্থ তার উল্টো। সবেতে তার প্রাইভেসি চাই। কিন্তু তাও তুষি এসেছিল। যদি খোলা থাকে, কোনোভাবে যদি হলোও তাই। পর্দা সরাতেই দেখলো গোটা দরজাটাই হাঁ করে খোলা। রকিং চেয়ারে বসেছিল স্বার্থ। ঘুমোচ্ছে, মাথাটা একদিকে হেলে আছে কিছুটা। পরনে এখনো কালকের শার্ট। তুষি আশ্চর্য হয়, উনি এভাবে এখানে ঘুমাচ্ছেন কেন? মেয়েটা নিঃশব্দে ভেতরে এলো, যাতে মেঝেটাও শব্দ না পায়। স্বার্থর বুজে থাকা চোখের ওপর হাতটা নাড়ল একবার, পরখ করলো ও সজাগ কিনা। কিন্তু না, নড়ল না স্বার্থ। যেমন ছিল ঘুমোচ্ছে অমন। তুষি আস্তে করে দুই হাঁটু মুড়ে স্বার্থর পায়ের কাছে দূরত্ব রেখে বসলো। কিছুক্ষণ চুপ করে চেয়ে রইল মানুষটার মুখের দিকে। চোখজোড়া ভীষণ যাতনায় টলটল করে উঠল সহসা। বুকের কোণ ভরে গেল ব্যথায়। কি হতো জন্ম থেকে তুষি এই বাড়িতে থাকলে? তখনও পড়াশোনা জানতো, সমাজে চলতে পারত তাল মিলিয়ে। তখন নিশ্চয়ই উনি অযোগ্য চোর বলে ওকে দূরে সরিয়ে দিত না। কিংবা কি হতো যদি ওর স্বার্থর সাথে কোনোদিন দেখাই না হতো? ভালো থাকতো তুষি, খুব ভালো থাকতো। মেয়েটা বিচ্ছেদের এই বিরহ আর চাইল না বাড়াতে। মুখ মুছে বেরিয়ে গেল শব্দহীন। অমনি তড়াক করে চোখ মেলল স্বার্থ। দুর্বোধ্য নজর মেলে চেয়ে রইল চোরের মতো পালিয়ে যাওয়া মেয়েটার দিকে। দাদি, ও দাদি, ওঠো দাদি। ফিসফিস শব্দে আতকে তাকালেন হাসনা। ঘুম চুবানো চোখজোড়া চমকালো তার। ভীত সন্ত্রস্ত গলায় বললেন, ক্যাডা ক্যাডা? শশ, আস্তে আস্তে। সামনে তুষিকে দেখে চোখ দুটো বড় করে ফেললেন তিনি। অবাক হয়ে বললেন, বু তুই এনে কি করস? ও আল্লাহ, তুই ব্যাগ লইয়া কই যাস? তুষি কণ্ঠ চেপে বলল, দাদি আমি পালিয়ে যাচ্ছি। হাসনার মাথায় বোম পড়ল। আর্তনাদ করে বললেন, কি? তুষি ধরফর করে দাদির মুখ চেপে ধরল। খোদা, সবাই শুনে ফেলবে, আস্তে কথা বলো না। হাসনা ওর হাতটা সরিয়ে দিয়ে বললেন, বু তুই কি পাগল হইছস? আজ না তোর বিয়া, সেজন্যই তো পালাচ্ছি দাদি। বু বিয়া না করলে সবাইরে কইয়া দে, কেন পলান লাগবো? বলা যাবে না দাদি, তাহলে যা চাই তা হবে না, আমাকে যেতেই হবে। হাসনা হাত দুটো ধরলেন ওর। ভেজা গলায় বললেন, যাইস না বু, তোরে ছাড়া আমি কেমনে থাকমু? তুষি দরজার বাইরে আরেকবার দেখলো। ফিসফিস করে বলল, দাদি আমি যা বলছি আগে ভালো করে শোনো। তুমি ভান করবে আমার কথা কিছু জানো না। বাড়ির সবাই যখন আমাকে খুঁজবে আর মেহমানরাও চলে আসবে, ঠিক সেই সময় তুমি ইনিয়ে বিনিয়ে দিদুনকে বলবে যে বাড়ির মান সম্মান নষ্ট হচ্ছে। সম্মান বাঁচাতে ওরা যেন ইউসাকে অয়ন ভাইয়ের সাথে বিয়ে দিয়ে দেয়। হাসনা হতবাক হয়ে বললেন, কি কস? ইউসা কেন? দাদি এত কথা বলার সময় নেই, আমি যা বলছি তাই করবে। দিদুনকে যতভাবে পারো, যেভাবে পারো তোমাকে বোঝাতেই হবে, জোর দিতে হবে ওদের বিয়ে নিয়ে। না আবু, এইটা হয় না। কেন হয় না দাদি? তোমার মনে নেই আমাদের বস্তিতে বিয়ের দিন মুন্নি পালিয়ে গেল আর ওর বদলে তিন্নির বিয়ে দিল সবাই। আর আমার বেলাতেও তো এমন হলো দাদি। এক তুষি পালিয়ে যাওয়াতেই তো আরেক তুষি বউ হয়েছিল। হাসনা বললেন, তোর কথা আলাদা, তুই টাকার লোভে পইরা নিজে বিয়েতে বইছিলি, কিন্তু তিন্নিরা তো গরিব রেবু, ওরা যা করে বড়লোকরা তা করে না। করে দাদি, বড়লোকদের সম্মানের ভয় আরো বেশি থাকে। যাকগে ওসব ছাড়ো, আমি যা বললাম তাই করো দাদি। আমি তোমার পায়ে পড়ি, যেভাবেই হোক ইউসার সাথে অয়ন ভাইয়ের বিয়েটা দিয়ে দেয়া চাই। আর আমি, আমার কি হইব? তুই ছাড়া আমি কই যামু? তুষি হাসলো। দাদির গাল ছুঁয়ে বলল, আমি তো তোমাকে নিয়েই যাব দাদি। এই দুনিয়ায় তুমিই আমার সবচেয়ে আপন। তোমার মতো আমাকে কেউ বোঝে না। শোনো, আমি এখান থেকে সোজা রেল স্টেশন যাব। তুমি এদিকের কাজ শেষ করে যখন দেখবে সবাই ব্যস্ত বিয়ে নিয়ে, তখন চুপি চুপি বেরিয়ে যাবে। তারপর আমরা দুজন এই শহর ছেড়ে অনেক দূরে চলে যাব দাদি। আবার আমরা একসাথে থাকবো। তবে এবার আর তুষি চোর হবে না। তুষি এবার খেটে খাবে, তোমাকেও খাওয়াবে। হাসনার চোখ ভিজে যায়। বু, সব বুঝা করতাছস তো? তুষি মাথা নাড়ল, ব্যস্তভাবে বলল, আমি যাই দাদি, আমার দেরি হয়ে যাচ্ছে। মেয়েটার প্রস্থান দেখে দেখে হাসনার চোখের জল নামলো কপলে। তার আদরের নাতনিটার জীবনে দুর্ভোগের শেষ কেন হচ্ছে না? সুখ কি ওর ভাগ্যে লেখা নেই? ভোরের আলো স্পষ্ট তখন। সূর্য উঠেছে কিছুক্ষণ হবে। তুষি একটা সিএনজিতে উঠেছে। কালো ব্যাগটা বুকের মধ্যে চেপে রাখা। এটাতে কিছু টাকা আর স্বার্থর দেয়া সেই সাদা গাউনটা এনেছে ও। এটাতে যে ওনার স্পর্শ আছে, আছে তার প্রথম ভালোবাসার ছোঁয়া। এটাকে তো ও কাছছাড়া করতে পারে না। এছাড়া বাড়ির বাকিদের দেয়া সব জিনিস রুমেই রেখে এসেছে তুষি। ভোর ভোর হওয়ায় রাস্তায় জ্যামজট নেই। হাতে গোনা দু একটা যানবাহন পাশ কাটিয়ে যাচ্ছে।
যাচ্ছে। সিএনজির ছোট ছোট ফাঁকা দিয়ে তুষি রাস্তায় চেয়ে রইল। বুকের চারিধার কেবল মুচড়ে মুচড়ে উঠছে। আজ যদি অয়ন ইউষার বিয়ে হয় ও খুব খুশি হবে, কিন্তু স্বার্থ? তুষি শুনেছে ফুফি রাগ করে বিয়ে ভেঙে দিয়েছেন। ও জানে রাগ পড়ে গেলে ওই সম্পর্ক আবার জোড়া লাগবে। আইরিন তো স্বার্থ বলতে পাগল। স্বার্থ নিশ্চয়ই একটা সময় ভুলে যাবে ওকে। চোখের আড়াল হতে হতে মনের আড়ালে রয়ে যাবে ও। একটা বস্তির চোরকে কেই বা মনে রাখে। তুষির চোখ জ্বলল ভীষণ কান্নায়। ভেঙে এলো রাঙা ঠোঁট, কয়েক ফোঁটা গড়িয়ে পড়ল গালে। কেন যে ভালোবাসতে গেল? আগে স্বার্থর জন্যে ওর কিছু যায় আসতো না, আর এখন এই যে একটু দূর যাচ্ছে এতেই যেন ভেতরটা জ্বলে পুড়ে খাক হয়ে যাচ্ছে। সিএনজি চালক খুব জোরে ব্রেক কষলেন তখনই। বেখেয়ালে মেয়েটা হকচকিয়ে ঝুঁকে গেল। ভোরকে বলল, কি হলো মামা? ভদ্রলোক সামনে চেয়ে চেঁচালেন, ওই বেটা ওই, অন্ধ নাকি? এমনে সামনে আইসা খাড়াইছোস শালার পুত, চোখে দেহস না? সঙ্গে সঙ্গে গাড়ির দরজা খুলে গেল। পুলিশের ইউনিফর্ম পরা বলিষ্ঠ দেহের মানুষটাকে দেখে মিয়ে গেলেন ভদ্রলোক। কিন্তু তুষির বুকটা ছ্যাদ করে লাফিয়ে উঠল অমনি। সবেগে কাঁপল দুটো চোখ। স্বার্থ এসে সিএনজির পাশে দাঁড়ালো। মাথা ঝুঁকিয়ে এক পল দেখল তুষির ফ্যাকাশে মুখটার দিকে। চালককে ইশারায় বোঝালো ছিটকিনি টানতে। সঙ্গে সঙ্গে ভদ্রলোক দরজা খুলে দিলেন। তুরন্ত নিস্তব্ধ মেয়েটার হাতটা খপ করে চেপে ধরল স্বার্থ। এক টান মেরে নামিয়ে আনলো বাইরে। চালক অবাক হয়ে বললেন, কিছু হয়েছে স্যার? এই মাইয়া কি সন্ত্রাসী, জঙ্গি? স্বার্থ বলল, না, চোর। লোকটা চোখ বড় করে লুঙ্গির গিটে হাত দিলেন। দেখলেন টাকা পয়সা ঠিক আছে কিনা। রাগের কাছে তুষির বিস্ময় উবে গেল সহসা। ফুঁসে বলল, এই আমি চোর? আমি চোর নই। স্বার্থ চালককে ইশারা করলো চলে যেতে। অমনি ইঞ্জিনে এক টান মেরে বিদায় নিলেন তিনি। তুষি হাত ধরে মোচড়ালো। ছুঁড়ে ছুঁড়ে বলল, এসবের মানে কি? কেন এসেছেন এখানে? চাইছেনটা কি? স্বভাব কখনো যায় না। চোর চোরের মতোই পালাচ্ছিলে। আবার চোর বলছেন? আর আপনি আপনি কি করে জানলেন আমি পালাচ্ছি? স্বার্থ সামনে পা বাড়ায়। হাত ধরে টানতেই ও বলল, কোথায় কোথায় নিয়ে যাবেন? স্বার্থ পুরুষ হরে বলল, চুপ। তুষি রেগেমেগে বলল, কিসের চুপ? আমি কথা বলবো, 100 বার বলবো। হাত ছাড়ুন, ছাড়ুন হাত। যদি না ছাড়ি? তুষি চারপাশে চেয়ে চিৎকার করে উঠল, বাঁচাও বাঁচাও, কে আছো, বাঁচাও। স্বার্থ নির্বোধ বনে গেল। নাক ফুলিয়ে হুঙ্কার ছুড়ল, এই চোর, বেশি হচ্ছে কিন্তু। তুষি কানে নিল না। চারদিকে চেয়ে চেঁচালো, কে আছে, বাঁচাও, এই পুলিশ আমাকে মেরে ফেলবে। স্বার্থ চোখ বুজে শ্বাস টানে। হাত ছেড়ে দেয় অমনি। তুষি মুক্ত হয়েই ভাবলো এখনই ছুটবে, অথচ দম নেয়ার আগেই ঝট করে ওকে কোলে তুলে ফেললো ছেলেটা। চমকে গেল তুষি। হতভম্বতায় গলার শিরা ভেসে উঠল সব। আর্তনাদ করে বলল, এ কি, কি হচ্ছে এসব? নামান আমাকে। গাড়ির দরজা খোলা ছিল। স্বার্থ ওর শরীরটা ছুঁড়ে মারল সিটে। তুষি ব্যথা পেল। নাকমুখ কুচকে বলল, আল্লাহ, আপনি পুলিশ না গুন্ডা? স্বার্থর উত্তর শান্ত, ইউনিফর্ম দেখছো না? আজ মনে প্রাণে ডিউটি করতে এসেছি, আর পুলিশ হিসেবে একটা পলাতক চোরকে ধরা তো আমার সবচেয়ে বড় দায়িত্ব। আমি আপনাকে। তুষির হম্বিতম্বির আগেই স্বার্থ গাড়িতে উঠে বসলো। ইঞ্জিন চালু হতেই ও ছটফটিয়ে বলল, আপনি কোথায় নিয়ে যাচ্ছেন আমাকে? আমি আপনার সাথে যাব না, মেরে ফেললেও আমি আপনার সাথে কোথাও যাব না। মেয়েটা চলন্ত গাড়ির দরজা ঠেলতে যায়। স্বার্থ হাত বাড়ায় লকের দিকে। অমনি ও গর্জে বলল, পুরুষ হয়ে থাকলে গাড়ি লক করবেন না। স্বার্থর আঙ্গুল ফেরত এলো। তুষি জানালার কাজ ধরে ধাক্কায় খোলার চেষ্টা করে। বিড়বিড়িয়ে বলে, আমি লাভ দেব, মরবো, তাও আপনার মতো বিটকেলের সাথে যাব না, যাব না, যাব না। 2 ফুট সাইজের মেয়ের এত জেদ, এ সহজে দমবে না। স্বার্থ বুক ফুলিয়ে শ্বাস ছাড়ল। ব্রেক কষলো হঠাৎ। তুষি ভাবলো ওর তেজ কাজে দিয়েছে, অথচ কিছু বোঝার আগেই পেছনের সিট থেকে হ্যান্ডক্যাপটা এনেই থাবা মেরে ওর হাত জোড়া ধরল স্বার্থ। হ্যান্ডক্যাপের গোল অংশে 2 হাত ভরে বাকি গোল অংশটা ঝুলিয়ে দিল জানালার রডে। প্রচন্ড বিস্ময়ে আহাম্মক বনে গেল তুষি। হা করে বলল, এটা কি করলেন? এখন ছটফট করো দেখি, গায়ে কত জোর। আমার ঘুম হারাম করে পালাচ্ছিল? সাহস কত, চোর একটা। তুষি তেলে বেগুনে জ্বলে ওঠে। আপনি একটা অসভ্য, আপনার কোনো অনুভূতি নেই। সেদিন যখন আমাকে অপমান করছিলেন তখন কিছু মনে হয়নি আপনার? এখন আমাকে এভাবে জোর করে তুলে নিয়ে যাচ্ছেন। কিডন্যাপ? স্বার্থ শুধরে দেয়, কিডন্যাপ? হ্যাঁ ওটাই। কোথায় নিচ্ছেন বলুন? জাহান্নামে। জানি তো, আপনি তো আর ভালো জায়গা চিনবেন না। আগের বার জোর জবরদস্তি করে নিয়ে গিয়ে গুলি খাইয়েছিলেন, এবার কি খাওয়াবেন? বোমা মারবেন মাথায়? স্বার্থর মেজাজ চটে গেল। তাকালো চোখ রাঙিয়ে। ও মাথা ঝাঁকিয়ে ঝাঁকিয়ে
তাকিয়ে বলল, কি 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 দেখছেন? আমি এখন আপনাকে একটুও ভয় পাই না। স্বার্থ কিছু বলল না। তুষি আরো চেতে বলল, কথা বলছেন না কেন? উত্তর দিন। আপনার লজ্জা করে না? একটা মেয়েকে এভাবে জোর করে তুলে আনলেন। এর শাস্তি হবে আপনার। আমি আপনাকে দেখে নেব। আমার সাথে যা করলেন তার জন্য আপনাকে আমি জীবনেও ক্ষমা করব না। আপনি শুনেছেন আমার কথা? এই পুলিশগিরি আমি ছুটিয়ে দেব। আমি কিন্তু কিছু ভুলিনি। স্বার্থ ভ্রু কুঁচকে ড্যাশবোর্ডের থেকে একটা স্কচ টেপ রোল বের করলো। তুষির ঠোঁট দুটো যখন অনর্গল চলছে, হুট করে মেয়েটার মুখের ওপর ওই ছেঁড়া স্কচ টেপ গলিয়ে দিল ও। রীতিমতো ঠোঁট আর মাথা ঘুরিয়ে ঘুরিয়ে পেঁচিয়ে দিল স্কচ টেপ দিয়ে। চোখ প্রকট করে ফেলল তুষি। হাত মুখ সব বন্দি হওয়ায় মুচড়ে উঠল শরীরটা। অনেক কিছু বলল সে, শাসালো স্বার্থকে, কিন্তু সব শোনালো হুম হুম। স্বার্থ ক্রূর হাসলো এবার। গালের ভেতর জিভ নাড়ানো সেই দুর্বোধ্য হাসিটা তার সুন্দর চেহারায় মানালো খুব। তুষির ছটফট করার মাঝে ঝুঁকে গিয়েই দুম করে ওর নাকের ডগায় একটা চুমু খেয়ে ফেলল। তুরন্ত বরফের মতো জমে এলো মেয়েটা। থেমে গেল সেই মুহূর্তে। তার হতবিহ্বল দৃষ্টিতে স্বার্থ মজা পায়। এখন থাকুক ফ্রিজ হয়ে, না হলে গাড়ি চালাতে ভীষণ জ্বালাবে। নিশ্চিন্ত মনে ফের গাড়ি স্টার্ট দেয় ও। পথে আর একটা কথাও বলল না কেউ, শুধু হিস হিস করে ছুটল গাড়িটা। কিছুক্ষণের মাঝেই থামলো সেই গতি। চাকায় টান পড়ল। সম্বিত ফিরল তুষির। স্বার্থকে সিটবেল্ট খুলতে দেখেই বুঝলো গন্তব্যে হাজির। অমনি পাশ ফিরে চাইল সে। আশেপাশে সব ছাপিয়ে দৃষ্টি গিয়ে বিঁধল একটা সাইনবোর্ডের ওপর। অমনি নিঃশ্বাসটা তুষির গলায় এসে দাঁড়ালো। গোটা গোটা অক্ষরে লেখা, কাজী অফিস।